এক ভয়ঙ্কর বিষধর নাগকন্যা চায় পুরো নাগলোকে রাজত্ব করতে, যেই জন্য তাকে পেতে হবে মহামূল্যবান নাগমণি। তবে তাদের দেবতা পঞ্চনাগ তো সেই মণি দিতে চায় তারই ভাই, অর্থাৎ এই রাজ্যের একমাত্র যুবরাজকে, যে কিনা মর্তের এক নারীর প্রেমে পড়ে নাগলোক ছেড়েছিল। সেই ক্ষোভ এবং রাজত্বের লোভে পড়ে সে তার ভাইকেই মেরে ফেলে আর চলে আসে মর্তলোকে তাণ্ডব করতে। কিন্তু সে কেন নাগলোক ছেড়ে মর্তে চলে এলো, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, আর শেষ পর্যন্ত সে কি পারবে ওই মহামূল্যবান নাগমণি হাসিল করতে, সেটাই দেখব আজকের গল্প নাগভূমিতে। শুরুতেই আমাদেরকে নাগরাজ্য দেখানো হয়। এই নাগরাজ্যের দরজায় তখন আসে যুবরাজ। সে আসার সাথে সাথে দেখা যায় গার্ডরা তাকে স্বাগত জানায়। তখনই সেখানে আসে তার বোন দীপিকা। সে যুবরাজকে ভেতরে যাওয়া থেকে আটকায়। তখনই যুবরাজ তাকে বলে যে সে তাদের বাবার স্বাস্থ্যের ব্যাপারে জেনেছে, সে নাকি অনেক অসুস্থ, তাই সে তাকে দেখতে এসেছে। সে তাকে ঢুকতে কেন দিচ্ছে না? তখন দীপিকা তাকে বলে যে রাজা অর্থাৎ তাদের বাবা তার আসার আগেই মারা গেছে। তাছাড়া সে এখানে কেন এসেছে? সে তো চলে গিয়েছিল এই রাজ্য ছেড়ে, তার এখন এখানে ফিরে আসার দরকার কি? আর সে তো একজন মানুষকে বিয়ে করেছে, আর তার নাকি একটা সন্তানও আছে। তাহলে এখানে এখন সে কি করছে? সে কি এতদিন পর সিংহাসনের লোভে এখানে ফিরে এসেছে? যদি সে এই কারণে এসে থাকে তাহলে সে যেন শুনে রাখে যে তার এই ইচ্ছা কখনোই পূরণ হবে না। কারণ যুবরাজ যখন চলে গিয়েছিল তখন সে তার বাবাকে এই রাজ্য চালাতে সাহায্য করেছে। একা হাতে সে অনেক দায়িত্ব সামলিয়েছে। তাই এই নাগরাজ্যের সিংহাসন পাওয়ার অধিকার যদি কারো থেকে থাকে তাহলে সেটা শুধু তার। এগুলো শুনে যুবরাজ বলে যে সে এখানে সিংহাসনের লোভে আসেনি, সে তো শুধুমাত্র তার বাবাকে দেখতে এসেছিল। কিন্তু যেহেতু এখন তার বাবাই আর বেঁচে নেই, তাই সে তার ছেলে হিসেবে তার অন্তিম সংস্কার করে তারপরই এখান থেকে চলে যাবে। আর এটা তো তার অধিকার, এর থেকে সে তাকে বঞ্চিত করতে পারে না। কিন্তু দীপিকা বলে না, তার এখানে কোনো অধিকার নেই। সে যেদিন এখান থেকে চলে গেছে সেদিনই তার সব অধিকার শেষ হয়ে গেছে, আর এই রাজ্য এখন তার। আর এরপর সে এই রাজ্যের অধিকার বুঝে নিয়ে সমস্ত মানুষকে নাগেদের বশে করবে। এখন পর্যন্ত তার বাবার আদেশের জন্য নাগদের শক্তি লুকানো ছিল, কিন্তু এখন সে সবাইকে তাদের শক্তি সম্পর্কে অবগত করবে এবং সবাইকে বশ করবে। এটা শুনে যুবরাজ বলে যে সে এটা করতে যেয়ে মানুষের সাথে সাথে নাগেদেরকেও শেষ করে ফেলবে। এই কথা বলেই সে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই মাটির নিচ থেকে উঠে আসে পঞ্চমুখী সাপ, আর তার মুখেই ছিল নাগমণি। আর এই নাগমণি সে যাকে দিবে তার কাছেই নাগরাজ্য চালানোর শক্তি আসবে। আর এই শক্তি তারা যুবরাজকেই দিতে যাচ্ছিল। এটা দেখে তো দীপিকা অনেক বেশি রেগে যায়, আর সে অন্য কাউকে এই শক্তি দিবে না। এর জন্য সে যুবরাজকেই মেরে ফেলে। এই দৃশ্য দেখে তো পঞ্চমুখী সাপ দেবতা অনেক অবাক হয় এবং কাউকে কোনো শক্তি না দিয়েই সেখান থেকে চলে যায়। তখন তো অনেক বেশি রেগে যায় দীপিকা, আর বলতে থাকে যে সে যেভাবেই হোক নাগলোক তার করেই ছাড়বে। এতে করে যদি তাকে আরো প্রাণ নিতে হয় সে নিবে, কিন্তু নাগলোক তার হবেই হবে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একটি ইউনিভার্সিটির প্রফেসরকে দেখানো হয়। তার নাম হলো মাদান। মাদান অডিটোরিয়ামে বসে তার স্টুডেন্টদের নাগরাজ্যের ব্যাপারে জানাতে থাকে। সে বলে যে নাগলোক আসলেই আছে এবং ইতিহাসের বিভিন্ন পুরাণ পড়ে আর বিভিন্ন জায়গা খুঁজে তারা নাগাল্যান্ডে নাগরাজ্য খুঁজে বের করেছে। আর সেখানে খোঁজাখুঁজির পর তারা বিভিন্ন ছবিও পেয়েছে, যেখান থেকে বোঝা যায় যে একজন নাগ অথবা নাগিন মানুষের রূপ নিতে পারে এবং আবারও তার আসল রূপে ফিরে যেতে পারে। এটা শুনে সেখানে থাকা অন্য প্রফেসর বলে যে সে এসব মন গড়া কাহিনী কেন বিশ্বাস করছে, এগুলো কোনো কিছুই তো সত্য না। সে তখন তাকে বলে যে এটা কোনো মন গড়া কাহিনী না, নাগলোকের বাসিন্দারা মানুষের মধ্যে মানুষ সেজেই লুকিয়ে আছে বলে সে বিশ্বাস করে। এরপর সে আরো বলে থাইল্যান্ডের সাথে অনেক বছর আগে নাগাল্যান্ডের লোকেদের যুদ্ধ হয়েছিল, তখন নাগলোকের অনেক ক্ষতি হয়ে যায়। এর জন্য তারা সেই সময়ের মানুষের থেকে সাহায্য নেয়। সে এটা বলছিল, তখনই দেখানো হয় একটি নাগিন সেই ভার্সিটিতে আসে এবং কোথাও একটা যেতে থাকে। তখনই দেখা যায় মাদানের ফ্রেন্ড মানিকে। সেও এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তার সাথে পিয়নের দেখা হয়। পিয়ন আসে আগে একই স্কুলে একসাথে পড়তো। তো মানি যখন উপরে যাচ্ছিল তখন পিয়ন সেই নাগিনটিকে দেখতে পায়
আর এটা সে তাকে ডেকে বলে, কিন্তু সে এসে দেখে সেখানে তো কিছুই নেই। তাই সে আবারও ওখান থেকে চলে যায়। এরপর আবার মাদানকে দেখানো হয়। সে সবাইকে বলতে থাকে যে কিছু নাগ মানুষের হেল্প নিয়ে নাগ রাজার সাথে করে সেখান থেকে অনেক দূরে তামিলনাড়ুতে এসে জায়গা নেয়। এখানে তারা এসে একটি শিব মন্দিরে ওঠে। মন্দিরটিতে তারা আশ্রয় নেয়। এরপর বলা হয় যে তাদের কোনো ক্ষতি হলে স্বয়ং শিবজি এসে তাদের রক্ষা করবে। তো এই মন্দির যেখানে, সেখানে থাকা কিছু জায়গা নিয়ে সে রিসার্চ করছে, আর সে সেখানে সকল রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। সে যখন এসব বলছিল তখন অন্যদিকে দেখানো হয় যে সেই পিয়ন সেই সাপটিকে আবারও দেখে। সাপটি তখন অডিটোরিয়ামে এসে মাদানের কথা শুনছিল। তখনই পিয়ন তাকে দেখে ফেললে সাপটি ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু পিয়ন তো ঠিকই তাকে ধরে ফেলে, আর তাকে ধরে মারতে গেলে সাথে সাথে সে তার কপালে দংশন করে। পিয়ন তখন কোনোভাবে অডিটোরিয়ামে আসে এবং সবাইকে বলে যে তাকে সাপে কামড়িয়েছে। এটা বলে সে ওখানেই মারা যায়। এটা দেখে তো মাদান সহ সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়। এরপরই আমাদেরকে পাটানকে দেখানো হয়। সে হলো একজন ইঞ্জিনিয়ার। সে একটি গ্রামে টেলিফোন টাওয়ারে কাজ করতে আসে। তখনই তাকে টেলিফোন টাওয়ারের সিকিউরিটি গার্ড বলে যে সে তো এত শিক্ষিত, তাহলে সে টেলিফোন টাওয়ারে কেন কাজ করতে এসেছে? পাটান বলে যে সে নাসাতে কাজ করতে চায়, আর সেখানে যাওয়ার জন্য তার টাকা লাগবে। এ কারণে সে এখন যেই কাজ পাচ্ছে তাই করছে। তো এরকম কথা বলতে বলতেই তারা পঞ্চমুখী সাপের নাগ মন্দিরে চলে আসে। এই মন্দিরটি মনসা মন্দির নামেই পরিচিত। তো এখানে সেদিন পূজা ছিল। এর জন্য গ্রামের কিছু মেয়েরা মিলে ভোগ নিয়ে সেখানে আসে। পাটান তখন সেখানে থাকা একটি মেয়েকে দেখে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, আর এর পরই সে গার্ডকে নিয়ে সেই মন্দিরে মেয়েটিকে দেখার জন্য যায়। মন্দিরে পুজোর কাজ সম্পন্ন হয়। এরপরই তারা যখন ভোগ দিচ্ছিল তখনই পাটান তা সেখান থেকে নিয়ে একজন বৃদ্ধ মহিলাকে দেয়। এটা দেখে সেই মেয়েটি অনেক খুশি হয় এবং নিজে থেকে তাকে ভোগ দেয়। তার হাত থেকে ভোগ পেয়ে তো পাটান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় মেয়েটি তার বাসায় চলে আসে, আর সেখানেই জানা যায় যে এই মেয়েটির নাম মনসা। সে তার নানা বাসায় থাকে। সেখানে তার মামাই তার সব ভরণ পোষণের দায়িত্ব পালন করে। তারা তাকে অনেক ভালোবাসে। আর এখন জেনে নেই তার মা বাবার ব্যাপারে। তার মা একজন অজানা লোককে ভালোবেসে প্রেগনেন্ট হয়ে যায়, আর এরপরই সে তাকে ফেলে রেখে এখান থেকে চলে যায়। তার বাবার ফিরে আসার আশা করতে করতে একদিন সে মরেও যায়। তো এই সব কথা মামা মনসাকে বলতে থাকে এবং কষ্ট পেতে থাকে। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। পাটান টেলিফোন টাওয়ারে উঠে তার কাজ করছিল। তখনই সে রাস্তা দিয়ে মনসাকে আসতে দেখে তাকে ডাকতে থাকে, কিন্তু সে অনেক উপরে থাকায় সে তার আওয়াজ শুনতে পারছিল না। এর জন্য সে গার্ডের মাথায় রেঞ্জ ফেলে দিলে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর তখনই মনসা এই দিকে তাকায়। সে সময় পাটান তাকে বলে যে তার প্রসাদটি অনেক মজার ছিল। এটা শুনে মনসা স্মাইল করে আর ওখান থেকে চলে যায়। এরপরই পাটান নিচে নেমে আসলে গার্ড তার মাথায় ওটা ফেলার জন্য তার উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই পাটান তাকে বলে যে তারা বন্ধু হয়ে যাক, আর যেহেতু সে এখানে এই গ্রামে থাকে তাই সে যেন তাকে মনসার সাথে ফ্রেন্ডশিপ করিয়ে দেয়। গার্ড তাকে বলে যে এই গ্রামের মানুষ অত ভালো না, সে এরকম কিছু করলে সবাই মিলে তাকে অনেক মারবে। তো এরপরই আমাদেরকে আবারও মাদানকে দেখানো হয়। সে নাগলোকের পুরাণের একটি বই খোঁজার জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মানিকে নিয়ে যায়, যেখানে তারা লাইব্রেরিয়ানকে বলে পুরনো বইগুলোর রুমে চলে যায়। আর সেখান থেকেই দুইজন মিলে সেই বইটি খুঁজতে থাকে। আর তখনই দেখা যায় মানের ডাস্ট অ্যালার্জি থাকায় সে ওখান থেকে চলে যায়। আর সেই সময়ই মাদান সেখানে সেই বইটি খুঁজে পায়। আর এই বইটিতেই সে শ্রী সর্পগিরি নামের একটি গ্রামের সন্ধান পায়। তো সে এই বইটি দেখছিল, তখনই সেখানে সেই সাপটি আসে। আর এটা দেখে মাদান ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। তাকে এভাবে ভয় পেতে দেখে লাইব্রেরিয়ান ছেলেটি বলে যে এই রুমে কেউ যায় না, এর জন্য সেখানে হয়তো সাপের বংশ বিস্তার হয়েছে। সমস্যা নেই, সে এখনই যে সাপটিকে মেরে ফেলছে। এটা বলেই সে ভেতরে ঢোকে। তখনই দেখা যায় সাপটি উল্টো তাকে মেরে ফেলে। তখনই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মাদান সেখানে যাবে, কিন্তু তখনই সে খেয়াল করে কালো কাপড় পরা একজন সেখান থেকে সেই বইটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা দেখেই তো মাদান তাকে ফলো করতে থাকে। তখনই দেখানো হয় সেই সাপটি হলো নাগকন্যা দীপিকা। সেই বইটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তো সে যে এটা কেন করেছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এর পরদিনই আমাদের পাটানকে দেখানো হয়। সে মনসাকে ফলো করে তার পেছনে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে মনসার মামা চলে আসে। মামা সেখানে পাটানকে দেখেই সেখানে কি চায় সেটা জিজ্ঞেস করে। মনসা তাকে বলে যে পাটান টেলিফোন টাওয়ারে কাজ করে, এর জন্য সে জানতে এসেছে যে টেলিফোনে সিগন্যাল ঠিক আছে কিনা। মামা তখন পাটানকে বলে যে সে যেন তার এইসব জিজ্ঞাসা মেয়েদের সাথে না করে। এটা বলেই সে মনসাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরই মাদানকে দেখানো হয়। সে মানিকে নিয়ে তার বাসায় আসে। তখনই সে বোর্ডে সেই সর্পগিরি নামটা দেখে। এটা দেখেই মানি তার কাছে জানতে চায় যে এটা কি। সে বলে যে সেই বইটিতে সে এই লেখাটা দেখেছিল। এটা একটি গ্রাম, আর সেই গ্রামে একটি নাগ মন্দির আছে যেখানে কিছু লেখা অঙ্কিত করা আছে। সেটা দেখে তারা নাগ দেবতার সম্পর্কে আরো জানতে পারবে, কিন্তু এখনো কেউ সেই মন্দির খুঁজে পায়নি, তাই তাদেরকেই খুঁজে বের করতে হবে। এটা শুনে মানি বলে যে সেখানে মাদান একাই যাবে, সে তার সাথে যে তার জীবন হারাতে চায় না, এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা দেখানো হয় মাদানের বাসায় তখন নাগ কন্যা আসে। সে এসেই সেখানে সর্পগিরি গ্রামের নাম পড়ে এবং সেখানের বইয়ে সর্পগিরি নিয়ে খুঁজতে থাকে। এখানে বলে দেই যে সে মাদানের পথ অনুসরণ করছিল, কারণ সেও মাদানের মতো নাগ দেবতাকে খুঁজে যাচ্ছিল, কারণ সে তার থেকে নাগ রাজ্য রাজ করার শক্তি নিয়ে নিবে, এটাই তার মূল উদ্দেশ্য। তো তখনই সেখানে মানি পানি খেতে আসে, তবে যেই না সে কালো কাপড় পরা কাউকে দেখতে পায় সে তো চিৎকার করতে থাকে এবং এরপরই সে দেখে সেখানে একটা সাপ। এটা দেখে তো সে আরো ঘাবড়ে যায়, আর একভাবে চিৎকার করতে থাকলে নাগকন্যা সেখান থেকে চলে যায়। আর তখনই মাদান সেখানে নেমে আসে আর মানির কাছ থেকে জানতে চায় কি হয়েছে, সে এমন করছে কেন। তখন মানি তাকে সব খুলে বলে। এইসব শোনার পরই সে সেই নাগকন্যার দেখে যাওয়া বইটি খুঁজে পায়। সেখানে সে সর্পগিরি গ্রামের লোকেশনও পেয়ে যায়, যেটা দেখে তো সে বেশ খুশি। তো এর পরদিনই সে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ভাবে। তো পরদিন দেখানো হয় দীপিকাকে। সে আসলে মানুষের বেশে একজন অ্যাক্ট্রেস ছিল, আর সে পরদিন গাড়ি নিয়ে সেই গ্রামে অর্থাৎ সর্পগিরি গ্রামে চলে আসে। সেখানে আসলে সবাই তাকে ঘিরে ধরে এবং তার থেকে অটোগ্রাফ চাইতে থাকে। তখনই সে সবাইকে বলে যে সে এখন সেলিব্রিটি হিসেবে আসেনি, সে আসলে এক সপ্তাহের জন্য একটি এনজিওর কাজে এখানে এসেছে। তখনই সেখানে মনসার মামা আসে। সে তাকে বলে যে সেই গ্রামের প্রধান, তাই এক সপ্তাহ সে তাদের বাসাতেই গেস্ট হিসেবে থাকবে। এখানে বলে দেই যে এই সর্পগিরি গ্রামেই মনসা আর পাটান থাকতো। তো এরপরই সে দীপিকাকে নিয়ে তার বাসায় চলে আসে। দীপিকা এসেই তো সবার সাথে দেখা করে। এরপর সে মনসার মায়ের ছবি দেখে। ছবিটি দেখে সে কিছু ভাবতে থাকে। এরপরই সে তার রুমে যায়। সেখানে তার মনসার সাথে দেখা হয়। সে এবার মনসার কাছে জানতে চায় যে সে ভবিষ্যতে কি করতে চায়। মনসা তাকে জানায় সে কালেক্টর হয়ে মানুষের সেবা করতে চায়। তো দীপিকা তখন তাকে বলে যে তাকে এই গ্রামটি ঘুরে দেখাতে হবে। এখানে কি কোনো পুরনো মন্দির আছে? মনসা বলে যে নাগ মন্দির আছে, সে তাকে কালকে সকালে সেখানে নিয়ে যাবে। এই কথা শুনে দীপিকা মনে মনে বেশ খুশি হয়। তো পরদিনই মনসা তাকে নিয়ে সেই নাগাম্মা মন্দিরে যায়। সেখানে গিয়েই দীপিকা শিবজির মূর্তির পেছনে লেখাঙ্কন দেখতে পায়। এরপরই মনসা সেখানে আসে। মনসা গ্রামের সব মহিলাদের জানায় যে দীপিকা গ্রামের মহিলাদের স্বাবলম্বী বানানোর জন্য ফান্ড দিতে এসেছে। সে কথা বলছিল, তখনই দীপিকা তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। অন্যদিকে দেখানো হয় অনেক খুঁজে খুঁজে মাদানও সেই গ্রামে চলে আসে। সেখানে এসে সে সবার কাছে নাগ দেবতার মন্দির নিয়ে জানতে চায়, কিন্তু মন্দিরটি পরিত্যক্ত হওয়ায় বেশি কেউ সেই মন্দির নিয়ে জানে না। তখন সেখানে মনসা ছিল, সে ওখান থেকে যাচ্ছিলই। তখনই মাদানকে নাগ দেবতার মন্দির নিয়ে জিজ্ঞাসা করতে শুনে সে তার কাছে যায় এবং তাকে বলে যে সে জানে মন্দিরটি কোথায়। আর এরপরই সে মাদানকে সেখানে নিয়ে যায়। রাস্তায় যখন সে তাকে নিয়ে যাচ্ছিল তখন পাতান তাদেরকে দেখে ফেলে। তো মনসা মাদানকে জানায় যে সে এই মন্দিরের ব্যাপারে জানে, কারণ ছোট থাকতে তার মা তাকে এখানে নিয়ে আসতো, আর সেই ছোট থেকেই সে এখানে আসে। তার মা তাকে বলেছিল যে তার বাবার সাথে তার এখানেই দেখা হয়েছিল। তার বাবাও হয়তো মাদানের মতো আর্কিওলজিস্ট ছিল। তখনই মাদান তার বাবা মা এখন কোথায় সেটা জানতে চায়। মনসা বলে
যে তার বাবা তো তাদেরকে ছেড়ে চলে গিয়েছে আর তার মাও তার 4 বছর বয়সে মারা গিয়েছে। এরকম কথা বলতে বলতে তারা সেখানে গেলে মাদান সেই জায়গার ফটো তুলতে থাকে। তখনই দেখানো হয় সেখানে আগে থেকেই দীপিকা ছিল, সেও তার ক্লু খুঁজছিল। তখনই সে মাদানকে সেখানে দেখে সাপের রূপ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মাদান তখন তার কাজ করতে থাকলে এদিকে মনসা বসে বসে নিরাশ হয়ে তার মায়ের বলা কথা মনে করতে থাকে। তার মা তাকে বলেছিল এখানে তার বাবার সাথে তার দেখা হয়েছিল আর তার বাবা তার মাকে যাওয়ার আগে বলেছিল যে সে আবারও ফিরে আসবে। তো তখনই মাদানকে দেখানো হয় সে সেই লেখাঙ্কন খুঁজেও পায় আর সেখানের ছবি তুলতে থাকে। তখন মনসাও সেখানে আসে আর সেই সময় তারা সেখানে একটা সাপ দেখতে পায় যেটি আসলে দীপিকা ছিল। এটা দেখেই তো তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, কিন্তু এটা করতে যেই তারা নিচে পড়ে যায়। তখনই সেখানে পাটান আসে আর সেইভাবে মনসাকে মাদানের সাথে দেখে অনেক রেগে যায় আর তখনই সে মাদানকে মারতে থাকে। মনসা তখন তাদেরকে থামতে বলে, কিন্তু তখনই সে একটি সাপকে দেখে চিৎকার করতে শুরু করে দেয়। দীপিকাও তখন সেখানে চলে আসে আর সে খুব নর্মালি সাপটি তার গলায় জড়িয়ে নিয়ে সাপটিকে সেখান থেকে ছেড়ে দেয়। এটা দেখে পাটান মাদানকে সরি বলে যে সে না জেনেই তাকে মারছিল। তখনই মনসা দীপিকাকে ধন্যবাদ জানায় এবং তার কাছে জানতে চায় যে সে এভাবে সাপটিকে কিভাবে ধরলো, তার কি একটুও ভয় করলো না। দীপিকা জানায় যে সে আসলে চাইল্ড আর্টিস্ট হিসেবে কিছু সাপেদের সাথে কাজ করেছিল, সেখান থেকেই তার এই ট্রেনিং পাওয়া। দীপিকা এরপর অ্যাক্টিং করে মনসার কাছে মাদানকে সেটা জানতে চায়। মনসা তাকে বলে মাদান আর্কিওলজিস্ট আর সে তাকে গাইড করেই এখানে এনেছে। তো এরপরই মাদান সেখান থেকে ফিরে যাচ্ছিল আর যাওয়ার আগে সে মনসাকে নাগ মন্দির খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপরই সে চলে যায়। তখন মনসার কাছে পাটান আসে, সে তাকে সরি বলে আর বলে যে সে তাকে অন্য কারো সাথে সহ্য করতে পারেনি, সে তাকে অনেক ভালোবাসে। মনসাও তাকে ভালোবাসতো, তাই সে তাকে বলে যে সে যেন এরপর থেকে আর এমন মারামারি না করে। পাটান তখন তাকে প্রমিস করে যে ঠিক আছে, এরপর থেকে সে এমনটা আর কখনো করবে না। তো তারা দুজন কথা বলছিল, তখনই সেখানে মনসার মামা আসে আর তাদেরকে এভাবে দেখে তো সে অনেক বেশি রেগে যায় এবং মনসাকে এখান থেকে যেতে বলে। মনসা তখন বলে যে সে এখান থেকে চলে যাচ্ছে আর সে কখনো পাটানের সাথে কথাও বলবে না, শুধু সে যেন পাটানকে কিচ্ছু না বলে। তখন তার মামা তাকে বলে যে সে মনসাকে নিজের মেয়ের মতো বড় করেছে, সে তো তার নিজের মেয়েই, তার ভালো সে জানে আর এই ছেলেটি তার জন্য মোটেও ভালো না, কিন্তু সে যখন বলছে তখন সে তাকে মারবে না। এটা বলে সে পাটানকে বলে সে যেন এই গ্রাম থেকে একেবারের জন্য চলে যায়। কথা বলেই সে মনসাকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু মনসা তো এই ব্যাপার নিয়ে অনেক বেশি কষ্টে ছিল, তার খুবই খারাপ লাগছিল। দিনের পর দিন তার অনেক কষ্টে কাটতে থাকে। এটা দীপিকা খেয়াল করে আর একদিন তাকে বলে যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, সে একটা কাজে চেন্নাই যাচ্ছে, তবে তাড়াতাড়ি চলে আসবে, হয়তো ততদিনে মনসার মন ভালো হয়ে যাবে। এটা বলেই সে চলে যায়। এরপর দেখা যায় মনসা সেখানেই বসেছিল, তখনই তার কাছে পাটান আসে। পাটানের হাতে পায়ে ব্যান্ডেড লাগানো ছিল আর সে বলে যে মনসার মামা আগের দিন রাতে দলবল নিয়ে তার বাসায় গিয়ে তাকে মেরেছে। এটা শুনে তো মনসা অনেক বেশি কষ্ট পায় আর তাকে বলে যে সে তার মামাকে বাবা বলে ডাকতো, কিন্তু সে তার একটা কথা রাখলো না, এটা সে একদম ঠিক করেনি। সে আরো বলে যে পাটান তাকে কত ভালোবাসে তা সে বুঝতে পেরেছে। তো সেই সময় পাটান তাকে বলতে থাকে যে তারা এখান থেকে পালিয়ে চেন্নাই চলে যাবে আর সেখানে সে চাকরি পেয়েছে, তারা দুজন মিলে অনেক ভালো থাকবে। কিন্তু মনসা তখন তো এটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়, সে ভাবতে থাকে তার কি করা উচিত। তো রাতে খাবার খাওয়ার সময়ও সে এটা নিয়েই ভাবছিল আর তার মামাকে সে এখন ঘৃণা করতে থাকে। তো দেখা যায় সে না খেয়েই তার রুমে চলে যায় আর অনেক কান্না করতে থাকে। তার মামা তো বুঝতে পারে না যে তার কি হয়েছে। তো এরপরই মামা এসে তাকে নাগ মন্দিরে দেওয়ার জন্য ফুল এনে দেয় আর সেও সেটা নিয়ে দরজা আটকে দেয়। এরপর সে সারা রাত ভাবে আর সিদ্ধান্ত নেয় যে সে এবার সত্যি সত্যি পাটানের সাথে বেরিয়ে যাবে। এরপরই সে বাসা থেকে নিঃশব্দে বেরিয়ে সেই মন্দিরে যায়, সেখানে নাগ দেবতার গলায় ফুল দিয়ে তার কাছে তার নতুন জীবনের জন্য আশীর্বাদ চায়।
এবং প্রার্থনা করে যেন তার কোনো সমস্যা হলে দেবতা তাকে উদ্ধার করে। এরপর সে ওখান থেকে পাটানের সাথে চলে যায়। পরদিনই আমাদেরকে মাদানকে দেখানো হয় সে তারা না সেই ক্লু ডিকোড করার চেষ্টা করছিল, আর সে ডিকোড করেও ফেলে। সে জানতে পারে যে নাগলোকের আপাতত কোনো রাজা নেই, একজন পদ গ্রহণ করবে, আর তাকে পদ গ্রহণের শক্তি দেওয়ার জন্য পঞ্চমুখী নাগ দেবতা মাটির নিচ থেকে বেরিয়ে আসবে। কিন্তু সে কখন বেরোবে এই ব্যাপারে কেউ সঠিক তথ্য জানে না। এটা বলা আছে যে বর্ষাকালে কোনো এক নাগ পঞ্চমীর দিনই সে আসবে। এরপর প্রশ্ন হলো সে কোথায় আসবে। এটাও মাদান বুঝতে পেরে যায়। সে জানতে পারে যে দুটি মন্দিরের মাঝখান দিয়ে যেই সমুদ্র আছে তার কিনারাতেই নাগ দেবতার উদয় হবে। তো এই লোকেশন পেয়ে মাদান তো অনেক বেশি খুশি হয়, কারণ ফাইনালি সে লোকেশন খুঁজে পেয়েছে যা তার রিসার্চ সার্থক করবে। তো এরপরই সেখানে মানি আসে। মানিকে সে সবটা জানালে সে তাকে বলে যে নাগ পঞ্চমীর দিন তো কালকে, তার মানে কালকে এই অলৌকিক ঘটনাটি ঘটবে। তো তারা এই নিয়ে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে মাদানের সমস্ত রিসার্চ জ্বলতে শুরু করে, সবকিছুতে আগুন লেগে যায়। এটা দেখে তো মাদানের মাথা খারাপ হয়ে যায়। সে চিৎকার করতে থাকে, কারণ এই সব তো তার এত বছরের কষ্ট। তখনই তারা দেখে সেখানে দীপিকা কালো কাপড় পরে আসে। তারা তখন সেখান থেকে বেরিয়ে যেয়ে দরজা আটকে দিলে দেখে সেটি মানুষ থেকে সাপ হয়ে গেছে। এটা দেখেই তো তারা ওখান থেকে পালাতে থাকে। দীপিকাও তখন তাদের পিছু করতে থাকে। তখনই মানি তার জীবন উৎসর্গ করে আর দীপিকাকে আটকে রেখে মাদানকে এখান থেকে পালিয়ে যেতে বলে। সে আরো বলে যে এতদিন সে তার রিসার্চে বিশ্বাস করেনি, কিন্তু এখন যখন সে নিজের চোখে দেখেছে তাহলে এখন সে চায় এই বিষয়ে পুরো দুনিয়া জানুক। তখন মাদান না চাইতেও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পাটান আর মনসাকে দেখানো হয়। তারা যখন বাইকে করে যাচ্ছিল তখনই পেছন থেকে তাদেরকে একটি গাড়ি ফলো করছিল। তো বেশ কিছু দূর যাওয়ার পরই মনসা দেখে পাটানের মাথা থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখেই তো সে তাকে বাইক থামাতে বলে, আর তারপরই সে কারো কাছ থেকে হেল্প নিয়ে হাসপাতালে যাওয়ার কথা ভাবে। তখনই পেছন থেকে সেই গাড়িটি আসলে মনসা তাদের কাছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লিফট চায়। আর তখন তারা রাজি হয়ে গেলে মনসা পাটানকে নিয়ে গাড়িতে ওঠে, কিন্তু তখনই পাটান গাড়ি থেকে বেরিয়ে যায় আর মনসার মুখ তারা আটকে ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখনই মনসা পাটানের আসল রূপ দেখে। পাটান আসলে তাকে বিক্রি করে দেয় এবং এটা করে টাকা পেয়ে সে ওখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে তো মনসা অনেক বেশি কষ্ট পায়। এত বড় ধোঁকা সে পাটানের কাছ থেকে আশা করেনি। এরপরই দেখানো হয় দীপিকাকে। সে চেন্নাই থেকে সর্পগিরি গ্রামে ব্যাক করে মনসাদের বাসায় যায় আর জানতে পারে যে মনসা সেখান থেকে চলে গেছে, আর সেই টেলিফোন টাওয়ারের ছেলেটিও মিসিং। গ্রামের সবাই বলছে যে মনসা তার সাথে পালিয়ে গেছে। মনসার মামা মামি অনেক বেশি কান্না করতে থাকে। তখনই দীপিকা মনসাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর সেটা মামা মামির হেল্প করার জন্য না, সে তো এটা নিজের স্বার্থের জন্য করে, কারণ সে মনসার সত্যিটা জানে। মনসার সত্যি হলো মনসার বাবাই তাদের যুবরাজ, সেই গ্রামের মন্দিরে উপাসনা করতে এসেছিল। তখনই তার মনসার মায়ের সাথে দেখা হয় আর তাদের মধ্যে ভালোবাসা হয়। এরপর তারা বিয়েও করে নেয়। কিন্তু বিয়ের পরই মনসার বাবা অর্থাৎ যুবরাজ খবর পায় যে তার বাবা নাগরাজা অসুস্থ। এর জন্য সে তাকে দেখতে নাগলোকে যায়। আর তখন যে কি হয়েছিল তা তো আমরা সবাই জানি। তো তখনই দীপিকা তাকে সিংহাসনের জন্য মেরে ফেলেছিল, আর এজন্যই মনসার বাবা কখনো আর ফিরে আসতে পারেনি। এই সব কিছু সে মনসার বলা কিছু কথার মাধ্যমেই জানতে পেরেছে। তো এরপরই সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ মনসাও তো তাদের নাগলোকের রাজত্বের উত্তরাধিকারী। তো সে তাকে খুঁজতে বের হলে রাস্তায় মনসার ব্যাগ পায় আর একটি ছেলেকেও পায় যে কিনা সব কিছু দেখেছিল যে মনসার সাথে কি হয়েছে। তো সে এবার দীপিকাকে জানায় মনসাকে কারা নিয়ে গেছে আর কোন দিকে নিয়ে গেছে। দীপিকাও তখন সেদিকেই যেতে থাকে। এদিকে দেখানো হয় মনসাকে তারা ধরে তাদের আস্তানায় নিয়ে আসে। সেখানে আরো অনেক মেয়ে ছিল যাদেরকে তারা একইভাবে ধরে এনেছিল। তাদের সবাইকে ট্রাকে ভরে তারা মেইন আস্তানায় নিয়ে যেতে থাকে। সেখানেই আমাদেরকে গ্যাংস্টার আদিশেষকে দেখানো হয়। সেই লেডি পাচার সহ আরো অনেক অনৈতিক কাজের সাথে যুক্ত।
তাকে এসে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে তাদের নতুন পাচার করে আনা 21 জন মেয়ে কাল চলে আসবে। তখনই সেখানে তারা একজন পুলিশ অফিসারকে ধরে আনে, যে কিনা আদিশেষের কাজের ব্যাপারে জেনে গিয়েছিল। পুলিশ তাকে বলে যে সে তাকে ধরে এনে একদম ঠিক করেনি, প্রশাসন তাকে খুঁজে বের করবে। আদিশেষ বলে তাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, তার নামে কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই, আর তাছাড়া তাকে পুলিশ তখন ধরবে যখন তারা লাশ পাবে। পুলিশ তো তার লাশই পাবে না। এটা বলে সে সেখানে তার পেট অ্যানাকন্ডার সাপকে আনে, আর সাপটি অফিসারকে আস্ত খেয়ে ফেলে। তো এরপরই আমাদেরকে মাদানকে দেখানো হয়। সে সেই বিচের কাছে চলে আসে আর সেখানের একটি রিসোর্টে থাকতে যায়, কিন্তু সেখানে ছিল আদিশেষের আস্তানা। তো সেখানে গিয়ে মাদান সেই পেট সাপটিকে দেখতে পায়। এটা নিয়ে সে সিকিউরিটির কাছে জানতে চাইলে সে বলে এটা তাদের বস আদিশেষের, আর তাছাড়া মাদান এখানে থাকতে পারবে না, কালকের একটি ইভেন্টের জন্য এই জায়গাটি বুক করা আছে। মাদান তখন বেশ সন্দেহ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে সন্দেহ করছিল যে হয়তো আদিশেষই নাগলোকের উত্তরাধিকারী, না হলে সে কেন একটি অ্যানাকন্ডাকে তার পেট বানাবে। ব্যাপারটা নিয়ে সে অনেক বেশি ভাবতে থাকে। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দীপিকাকে দেখানো হয়। সে অনেক খোঁজাখুঁজির পর পাটানের লোকেশন পায় আর তাকে যে ধরে ফেলে। সে তখন আরো সাপেদের এনে তাকে ভয় দেখিয়ে তার কাছে মনসা কোথায় সেটা জানতে চায়। পাটান তখন তাদের সেই ডিলারের কথা বলে। সে সেই লোকেদের সাথে দেখাও করে এবং তার কাছে মনসা কোথায় তা জানতে চায়। এদিকে তখন দেখানো হয় মাদান তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সেই রিসোর্টের মধ্যেই রাত পর্যন্ত লুকিয়ে থাকে। তখনই সে দেখে রাতে সেখানে একটি ট্রাক আসে এবং সেখান থেকে অনেকগুলো মেয়েকে বের করা হয়। তার মধ্যেই সে মনসাকে দেখতে পায় আর অনেক বেশি অবাক হয়। তাই সে লুকিয়ে লুকিয়ে কোনোভাবে মনসার সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায় যে সে এখানে কি করছে আর কিভাবেই বা সে এখানে আসলো। মনসা তখন তাকে কিছু বলতেই যাবে, সেই সময় সেখানে থাকা লোকেরা তাদের দেখে ফেলে। মাদান তখন মনসাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের লোক সংখ্যা অনেক বেশি থাকায় সে তাদের কাছে ধরা পড়ে যায়। তখনই তারা তাদের দুজনকে আদিশেষের কাছে নিয়ে আসে। সে মাদানকে বলে যে সে কি কোনো পুলিশ অফিসার নাকি ইনভেস্টিগেটর অফিসার। মাদান তাকে বলে যে সে পুলিশ ইন্সপেক্টর না, সে একজন আর্কিওলজিস্ট। এখানে সেই সমুদ্রের কিনারাতে এসেছে কারণ এখানে কাল নাগ পঞ্চমীর দিন পঞ্চমুখী নাগ দেবতা বের হবে আর সে নাগলোকের উত্তরাধিকারীকে শক্তি দিবে। এটা শুনে আদিশেষ হাসতে থাকে। সে তাকে বলে যে তার মানে মাদান একজন আন্ডার কভার এজেন্ট, সে তাকে এক্সপোজ করতে এসেছে তাই না? কিন্তু এটা তো সম্ভব না, কারণ আজই তার মৃত্যু হবে। একটা সমস্যা হলো কি, তার পেট আজকেই একটা ফুল মানুষকে খেয়েছে, তাই সে আজ আর কিচ্ছু খেতে পারবে না। এর জন্য মাদান আজ মাছেদের খাবার হবে। তখনই সে তার লোকেদেরকে বলে যে মাদানকে বেঁধে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিয়ে আসতে। তারা তখন তাকে নিয়ে যেতে থাকলে মনসা তাকে বলে যে মাদান সত্যি কথা বলছে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। তখনই মনসা তাদের বলে যে তারা তার জীবনটাকে ধ্বংস করতে চাচ্ছে, কিন্তু তারা চাইলেও এটা পারবে না, কারণ তার নাগাম্মা তাকে বাঁচাতে অবশ্যই এখানে আসবে। সে এখানে সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে আদিশেষ হাসতে হাসতে বলে যে মনসা তো কল্পনার জগতেই রয়ে গেছে, তাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না, তার দেবতা এসেও তাকে বাঁচাতে পারবে না। সে আরো বলে যে মনসা কি জানে যে সবচেয়ে বেশি টাকা কোন কাজে পাওয়া যায়? সবচেয়ে টাকা বেশি পাওয়া যায় অশ্লীল ফিল্ম দিয়ে, আর সে তারই কাজ করে। তাকে এখন পর্যন্ত কেউ টাচও করতে পারেনি, ধরতে পারেনি তাকে, আর তার নাগাম্মাও পারবে না। এটা শুনে মনসা তাকে বলতে থাকে যে সে তার দেবতাকে অপমান করছে, সে তাকে ধ্বংস করে দিবে। সে আরো বলে যে আদিশেষ মারা যাওয়ার আগে নিজের চোখে তার নাগাম্মাকে দেখবে। আদিশেষ তখন তার লোকেদেরকে মনসাকে এখান থেকে নিয়ে যেতে বলে। তারা মনসাকে বাকি মেয়েদের সাথেই এনে রাখে, কিন্তু তখনও মনসা অনেক বেশি চিল্লাপাল্লা করছিল। এজন্য সেখানে থাকা লোক তাকে মারতে থাকে। তো তাকে মেরে টেরে তারা ওখান থেকে চলে যায়। মনসা তখন বলে যে সেই অসম্মানের জীবনে বাঁচতে চায় না। এটা বলে সে নিজের মাথায় নিজেই আঘাত করতে থাকে। তখনই সেখানে আদিশেষের লোকেরা এসে তাকে আবারও তার কাছে নিয়ে যায়। সে তখন তাকে বলে যে তার অনেক বেশি সাহস হয়েছে তাই না, সে এখন মরবেও তার পারমিশনে। এটা বলেই সে তাকে একটি কার্টে আটকে দেয়। আর সে মনসাকে বলে যে এখন থেকে থাইল্যান্ড শিফট হওয়া পর্যন্ত সেই ছোট জায়গা দিয়েই দুনিয়া দেখবে, আর এরপর থেকে তার নতুন জীবন শুরু হবে। এরপরে আদিশেষ
তার লোকেদের বলে যে তারা যেন কাল সব মেয়েগুলোকে ঠিক সময়ে পাচার করে দেয়। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে মাদানকে দেখানো হয়। তাকে আদিশেষের লোকেরা সমুদ্রের মাঝখানে নিয়ে যায় ফেলে দেওয়ার জন্য। তখনই মাদান সেখানে একটি কাটার পায়, আর সেটি দিয়েই সে তার হাতের দড়ি কাটার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে তাকে সবাই মিলে পানিতে ফেলে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও মনসাকে দেখানো হয়। সে সেই কার্টের মধ্যে থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, তার দম বন্ধ হয়ে যাচ্ছিল, আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। এরপরই দেখানো হয় নাগপঞ্চমীর দিনের ভোরবেলা। তখন হঠাৎ করেই মনসার চোখ খোলে এবং সে দেখতে পায় যে সে নাগাম্মার সামনে দাঁড়িয়ে আছে। নাগাম্মা তাকে আশীর্বাদ দিচ্ছে। এটা দেখে সে যখন সেই ছোট হোলটা থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে তখনই সে নাগিনে রূপান্তরিত হয় আর সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সে নিজের আসল রূপের সাথে অবগত হয়, আর সে হলো একটি শক্তিশালী নাগিন। তো তার মধ্যে তখন অনেক শক্তির সঞ্চয় হয়, আর সে একে একে সেখানে থাকা সকল দুষ্ট লোককে মেরে ফেলে। তাদের সবাইকে শেষ করে সে সেই মেয়েদের রুমটিতে যায়। মেয়েগুলো তখন তাকে নাগাম্মা বলে ডাকে এবং তাকে প্রণাম করতে থাকে। এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে মাদানকে দেখানো হয়। আমরা দেখতে পাই সে বেঁচে গেছে, আর নিজের জ্ঞানে ফিরে এসে সে তাড়াতাড়ি করে সেই রিসোর্টে আবারও ফিরে যায়। সেখানে যে এসে দেখে সবগুলো মেয়ে ছাড়া পেয়ে গেছে এবং তার সাথে সাথে মনসাও সেখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু মনসা তখন তার মানুষ রূপে ছিল। তাছাড়া সে তার সাথে যা হয়েছে তা নিয়ে অনেক বেশি কনফিউজডও ছিল। সে বুঝতে পারছিল না যে এগুলো তার সাথে কেন হলো। তো এরপরে মাদান তখন তাকে নিয়ে সেই সমুদ্রের কিনারায় চলে যায়। সেখানে এসেই সে মনসাকে বলে যে এখানে এখন পঞ্চমুখী নাগ দেবতা আসবে, আর সে সেই নাগলোকের উত্তরাধিকারীকে নাগমণি দান করবে আর রাজ্যের ভার দিবে। তাছাড়া তারা এমন কাউকেই ভার দিবে যে কিনা মানুষ আর নাগদের মধ্যে শান্তি স্থাপন করবে। ঠিক তখনই দেখা যায় সমুদ্র থেকে সেই পঞ্চমুখী নাগ দেবতা বাইরে বেরিয়ে আসে। এটা দেখে তো মাদান এবং মনসা অনেক বেশি অবাক হয়। মাদান তো অনেক খুশিও হয়, কারণ ফাইনালি তার রিসার্চ সফল হয়েছে। ঠিক তখনই দেখা যায় সেখানে দীপিকা চলে আসে। সে এসেই মনসাকে বলে যে তারাই নাগমণি মনসাকে দিতে এসেছে। মনসাই হবে নাগলোকের নতুন রানী। মাদান তখন তাকে বলে যে দীপিকা খারাপ একটি মেয়ে, সে একটি নাগিন, আর সে তার রিসার্চ খারাপ করার জন্য অনেক চেষ্টা করেছে। তখন দীপিকা বলে যে সে সেটা করেছে যাতে নাগলোকের ইতিহাসের ব্যাপারে কেউ জানতে না পারে। সে তো মনসার ভালো চায়। মনসা তখন তাদের বলে যে তারা এমন এক দুনিয়ার কথা বলছে যেই দুনিয়ার ব্যাপারে সে কিছুই জানতো না। সে তাহলে সেই রাজ্য কিভাবে চালাবে? দীপিকা তখন তাকে বলে যে তাহলে মনসা তাদের থেকে নীলমণি নিয়ে এসে তাকে দিয়ে দিক, সেই রাজ্য চালাবে, আর মনসা তার পরিবারের সাথে শান্তিতে থাকবে। তখন মাদান মনসাকে বলে যে সে আগে তার শক্তি গ্রহণ করুক, এরপর সে সিদ্ধান্ত নিক সে কি করবে, তার আগে নয়। তো তার কথা শুনে মনসা নাগ দেবতার কাছে যায় এবং সে তাকে নীল নাগমণি দিয়ে দেয়। এটা হাতে নিতেই মনসার সামনে অতীতের কিছু দৃশ্য আসে। সে দেখতে পায় যে কিভাবে দীপিকা তার বাবাকে শুধুমাত্র সিংহাসনের জন্য মেরে ফেলেছিল। এটা দেখেই তো সে দীপিকাকে বলে যে সে তার থেকে নাগমণি নিয়ে দুনিয়া ধ্বংস করতে যাচ্ছে, তাই সে তাকে এটি কখনো দিবে না। এই কথা শুনেই তো দীপিকা অনেক বেশি রেগে যায়। আসলে দীপিকাকে তো পঞ্চমুখী নাগ দেবতা সেই মণি দেয়নি, তাই সে তার ভাইয়ের উত্তরাধিকারকেই খুঁজে বেড়াচ্ছিল যাতে তার মাধ্যমে সে ওই মণিটা হাসিল করতে পারে, যে উত্তরাধিকার হলো মনসা। কিন্তু মনসা তো ভালো করেই দীপিকার উদ্দেশ্য বুঝতে পেরেছে, তাই সে তাকে আর কোনো সুযোগ নিতে দিবে না। কিন্তু দীপিকা তো তার এসব কথায় এতই রেগে যায় যে সে বলতে থাকে যে সেই নাগমণির জন্য তার বাবাকে মেরে ফেলেছে, আর এখন সে তাকেও মেরে ফেলবে, আর এই পথে যে যে আসবে সবাইকে শেষ করে দিবে। এটা বলেই সে সাপের রূপ নেয় এবং তার লেজ দিয়ে মাদানের গলায় ফাঁস লাগায়। এটা দেখে তখনই মনসা অনেক চিন্তায় পড়ে যায়। সেই সময় তার মধ্যে নাগাম্মার শক্তি চলে আসে, আর সে দীপিকাকে সেভাবেই মেরে ফেলে যেভাবে সে তার বাবাকে মেরে ফেলেছিল। আর দীপিকাকে মেরে ফেলার পরেই নাগমণি তার মধ্যে প্রবেশ করে, আর সাথে সাথে তার মধ্যে প্রচুর শক্তি চলে আসে। তখন মাদানও বেঁচে যায়। এরপর আমাদেরকে আদিশেষকে দেখানো হয়। সে পরদিন তার রিসোর্টে ফিরে এসে সবাইকে মরে পড়ে থাকতে দেখে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়।
তার তো অনেক রাগ হতে থাকে। তাই সে জোরে চিৎকার করে বলতে থাকে যে কে সেই লোক যে তার লোকেদের মেরেছে, সাহস থাকলে সে যেন সামনে আসে। আর তখনই দেখা যায় সেখানে মনসা তার দেবতার অবতার নিয়ে সামনে আসে। এটা দেখেই তো আদিশেষ অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই মনসা তাকে বলে যে সে দেবতাতে বিশ্বাস করে না, তাই না? এর জন্য আজ দেবতাই তাকে ধ্বংস করবে। এই কথা বলেই সে আদিশেষের ওই পোষা সাপটিকে দিয়েই তাকে মেরে ফেলে। এরপরই আমাদেরকে কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। মাদান মনসাকে বলে যে সে তার এই রহস্য কাউকেই বলবে না, কারণ সে তাকে বাঁচিয়েছে। এরপর দেখানো হয় মনসা তার মানুষের রূপ নিয়ে তার সর্পগিরি গ্রামে যায়। আর এখন সে সব মানুষের জন্য হয়েই কাজ করে। আর এই গ্রামের সবাই তাকে দেবতার রূপ মনে করে, কারণ এত বছর পর অবশেষে সেই তো সাপ এবং মানুষদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছিল। আর এর ফলে নাগভূমি এবং এই দুনিয়ার মানুষ সকলেই সুখে শান্তিতে বসবাস করছে। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটিও এখানেই শেষ হয়। এই তো ছিল মানুষরূপী এক সাপের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।